সকাল আইরিন। শুভ সকাল জুবায়ের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন। আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আপনাদের আজকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। গল্প আড্ডায় কিছুটা সময় একসাথে কাটাবো এই প্রত্যাশায় থাকছি আমরা আপনাদের সাথে। আজকে প্রথম কার্যদিবস, সপ্তাহের প্রথম কার্যদিবস, আর সেই প্রথম কার্যদিবসে আমরা সকালের বাংলাদেশ নিয়ে আপনাদের কাছে আরো একবার হাজির হয়েছি, যা প্রতিদিনই আমরা করে থাকি এবং আমরা চেষ্টা করি আপনাদের দিনের সকল ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে দেয়া, যাতে দিনটি আপনাদের জন্য আরো অনেক সহজ এবং অনেক হেল্পফুল হয়। এবং আজকেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। আমরা দেশ বিদেশের বিভিন্ন রকমের তথ্য এবং খবর নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে থাকছি আমরা হাজির তো হচ্ছে, কিন্তু আমি একটি বিষয় বলতে চাই যে গত বেশ কিছুদিন ধরে, গত 2-1 দিন ধরে যে বৃষ্টিটা চলছে সকালবেলা, একদম বর্ষার ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। প্রকৃতি মাতা উদার হস্তে আমাদের জন্য বৃষ্টি যেমন দিয়ে গেছে। সামারটা যেমন খুবই ড্রাই ছিল, একদমই কিন্তু কালবৈশাখী খুব একটা দেখা যায়নি, কিন্তু রেইনি সিজনটা কিন্তু খুব ভালোই চলছে আইরিন, বিশেষত এবং তুমি দেখেছো চিটাং এন্ড কিছু কিছু জায়গায় কি পরিমাণ একদম ফ্লাডেড। এই কারণে তুমি আজকাল রোড দিয়ে যাও না, তুমি আজকাল একটু আকাশপথ ইউজ করো। আইরিন, আচ্ছা ঠিক আছে, সেই বিষয়ে আমরা না হয় নাই কথা বলবো। না, এই বিষয়ে আমরা একটু কথা বলি, কারণ পর্যটনের ব্যাপার আছে, তাই না? কারণ তুমি এই রেইনি সিজনেও যে আকাশপথে খুব সুন্দর করে মুভমেন্ট চলছে তোমার বেশ ফ্রিকোয়েন্ট, এটা সম্পর্কে যদি কিছু বলো আমাদের। আইরিন, বিষয়টি হচ্ছে যে আমাদের দেশের পর্যটন শিল্প নিঃসন্দেহে বিকাশ লাভ করছে এবং প্রসারিত হচ্ছে, এবং সেই সাথে আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, যে আমাদের যে সকল সহযোগী উপাদান রয়েছে ট্যুরিজমের জন্য, সেগুলো সহায়ক অবস্থায় আসছে এবং তার বেশ কিছু ডেভেলপমেন্ট চলছে, এবং তারই একটি সুবাদে হয়তো আমার গতকালকের যে যাত্রা ছিল তা এক্স্যাক্টলি। আর এরকম বৃষ্টিমুখর দিনে আমার মনে হয় যে গ্লুমি থাকে, মানে এক একটা সিজনে এক একটা জায়গা কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। এবং যেমন বৃষ্টি হলে যেমন আমার সিলেট বা শ্রীমঙ্গলের কথা মনে পড়ে। এর একটা বিশেষ কারণ আছে আইরিন, কারণ সিলেট এবং শ্রীমঙ্গলে সবুজের পরিমাণ সবচেয়ে বেশি, প্রকৃতি সেখানে সবচেয়ে উদার, এবং বৃষ্টি হতে যেটা হয় যে প্রতিটি গাছের পাতা একদমই পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে এক সবুজ প্রাণবন্ত সতেজতা ভাব একদমই অন্যরকম। এখন যেমন রোদ একটু কম থাকে, রোদটা বেশি থাকলে কিন্তু ওই ঝকঝকা ব্যাপারটা একটু রিফ্লেক্ট করার জন্য এই এরকম একটি সতেজ দিনে আজ যাদের জন্মদিন, তাদের জন্য দিনটি নিঃসন্দেহে অনেক বেশি উপভোগ্য হবে, কিন্তু যদিও বৃষ্টি কিছুটা বিভ্রান্ত করতে পারে আপনাদের, তবুও যাদের জন্মদিন, বৃষ্টি মানে আকাশ নেচার অ্যাকচুয়ালি বৃষ্টি দিয়ে সেলিব্রেট করছে তাদের জন্মটি। যেমনটি আইরিন বলছিল যে বৃষ্টি আপনাদের সাথে উদযাপন করছে আপনাদের জন্মদিন, সাথে আমাদেরও শুভেচ্ছা আপনারা জানবেন। আজ যাদের বার্থডে সবাইকে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে, তাই তো? অফকোর্স। তুমি কি একটু গান গাইতে চাচ্ছিলে? হ্যাপি বার্থডে টু অল, এইভাবে বলে দিলে। আচ্ছা, যে গতকালকের খেলা দেখেছো তুমি? আমি একটু নট মাচ ইনটু তুমি হচ্ছে খেলার জায়গায় হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, এই বিষয়ে আইটিআর স্পোর্টস এর ব্যাপারে আমার একটু আচ্ছা স্বাভাবিক হতেই পারে, কোনো বিষয় না। গতকাল আর্জেন্টিনা জিতেছে এবং তাদের একদম তবে আমি এটা দেখছিলাম যে অনেক ইরান একটা নতুন টিম হয়ে আর্জেন্টিনার মতো একটা টিমকে অনেকক্ষণ কিন্তু প্রেসারে রেখেছে। ইরানের ব্যাপারটি যেটি বলতে হয়, তারা একদম অনেস্ট ফুটবল খেলেছে গতকাল, এবং তাদের সর্বস্ব উজাড় করে, যেটাকে বলে খেলা, একদম সর্বস্ব উজাড় করে তারা ফুটবল খেলেছে, এবং শেষ মুহূর্তে যে গোলটি হয়তো তা না হলে ফল আরো ভিন্ন হতে পারতো। বিশ্ববাসী হয়তো নতুন করে ইরানকে আরেকবার সবাই কিন্তু খুব প্রেসারে ছিল, বিশেষ করে যারা আর্জেন্টিনার ফ্যান, যে ইরানের সাথে এত প্রেসারে আর্জেন্টিনা ব্যাপারটা কেমন হচ্ছে। একদমই তাই, আসলে কারণ সবাই এক্সপেক্ট করছিল যে এই গেমটাতে অনেকগুলো হয়তো গোল করা যাবে, অনেকগুলো স্কোর দেবে, কারণ গত যতগুলো খেলা দেখেছি আমরা অনেক গোলের বন্যা দেখেছি, বাট গতকালকে যে খেলাটি ছিল, তারপরে হচ্ছে গিয়ে আরেকটি যেটি জার্মানির সাথে খেলা ছিল, ওটাতেও ড্র হলো, কোনো ফলাফল আসেনি। তবে জার্মানির যে প্রতিপক্ষ ছিল নিঃসন্দেহে একদম এ ক্লাস ফুটবল খেলেছেন তারা, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। যাই হোক দর্শক, আপনাদের আমরা প্রতিদিনই আপডেটেড করে দিতে চাই, আজও তার ব্যত্যয় ঘটছে না, যেমন করে আইরিন বলছিল, তাই এই মুহূর্তে জানিয়ে দিতে চাই কি নিয়ে আজ সারা বাংলাদেশ মুখর থাকবে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার খবর। আজ শেষ হচ্ছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 8ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আরও আজকে যা আছে তা হচ্ছে এসো বিশ্বের সঙ্গীতে কণ্ঠ মিলায় শিরোনামে সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশের সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত 2 দিনের অনুষ্ঠানের আজ শেষ দিন। বিকেল 4টায় অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এবার জানাবো যারা জামালপুরে আছেন তাদের জন্য জামালপুরের খবর। টেকসই উন্নয়ন ও জনকল্যাণ দরকার, উদ্ভাবনী সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের উদ্যোগে রবিবার জামালপুরে উদযাপন করা হবে পাবলিক
সার্ভিস ডে 2014। দিবসটি উপলক্ষে রবিবার সকাল 10:30টায় শহরের তমালতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালির শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানিকগঞ্জে আজ শহরের বিজয় মেলা মাঠে শুরু হচ্ছে 7 দিনব্যাপী ফলজ ও বনজ মেলা। বিকেল 3:30টায় এই মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন। জেলা প্রশাসন, কৃষি এবং বন বিভাগ মেলায় আয়োজন করছে। এরপরে জানিয়ে দিচ্ছি মানিকগঞ্জের খবর। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বের হওয়া রোড শোটি আজ মানিকগঞ্জ পৌঁছাবে বলে জানানো হয়েছে। দুপুর 12টা থেকে তারা 2 ঘন্টা মানিকগঞ্জে অবস্থান করে বিভিন্ন পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, যা নিঃসন্দেহে উপভোগ্য হবে। এছাড়া এরপর রোড শো বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আমরা জানতে পেরেছি। আইরিন, একটি জিনিস আমি জানাতে চাই যে তুমি ফলজ এবং বনজ মেলার কথা বলছিলে। ঢাকাতেও কিন্তু যেখানে আমাদের বাণিজ্য মেলা হয় ঠিক সেই মেলা মাঠে একটি মাসব্যাপী বৃক্ষ মেলা চলছে। বৃক্ষপ্রেমীদের ভিড় কিন্তু অনেক বেশি দেখা যায়। এই বৃক্ষ মেলাটা কিন্তু এই যে পরিবেশ দিবস থেকে শুরু করে পুরো 1 মাস ব্যাপী চলতে থাকে এবং অ্যাটলিস্ট যারা বৃক্ষপ্রেমী, যেটা তুমি বলছিলে, আমার মা যেমন একজন, তাকে সবসময় মেলায় নিয়ে যাওয়া একটা আমার দায়িত্ব থাকে এবং আমি আসলে অনেক এনজয় করি। প্রত্যেক বছর আমাদের যেমন মার্কেটে আমরা দেখি যে বিভিন্ন রকমের বিদেশি ফ্রুটস মার্কেটে জায়গা করে নেয় এবং আমাদের দেশে ফলানো হয়, তেমনি বাণিজ্য মেলায় কিন্তু বিভিন্ন রকমের বিদেশি গাছ আমরা দেখি, যেটা দেশের না, কিন্তু আস্তে আস্তে কিন্তু কাস্টমাইজ করে ফেলা হয় দেশের সাথে। আইরিন, আমাদের দেশে কিন্তু এখন ড্রাগন ফ্রুটের যে কথাটা আমরা বলি, বেশ ব্যাপকভাবে চাষ হয়। তুমি জানি এমন একজনের কথা যার সবচেয়ে বড় ড্রাগন ফলের আসলে বাগান আছে, যিনি বাংলাদেশের সর্বোচ্চ রিসেন্টলি আমরা অনেক ড্রাগন ফ্রুট পাবো এবং মজা করে এনজয় করব, আমাদের একটা ট্রিপও হয়ে যেতে পারে। আর তুমি যেমনটি করে বলছিলে, এখন অনেকে কিন্তু বাসার বারান্দায় গাছের বাগান করেন বা গাছ লাগানোর চেষ্টা করেন। আমার পরিচিত একজন আছেন, আমার এক খালা আছেন, যিনি এই ব্যাপারে একদম উদার এবং মানে এরকম বৃক্ষ মেলা হলেই তিনি সর্বদা সেখানে উপস্থিত। এটা আসলে খুবই ভালো একটা ট্রেন্ড এবং খুব ভালো একটা প্র্যাকটিস। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। আসলে অনেক ধরনের মেলা আয়োজন চলছে, অনেক রকমের। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে এই মেলা। এই মেলা চলবে আগামী 12 জুলাই পর্যন্ত। মেলায় রয়েছে নাগরদোলা, সার্কাস সহ অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এবার জানিয়ে দিচ্ছি খাগড়াছড়ির খবর। যারা খাগড়াছড়িতে আছেন, আজ সকালে খাগড়াছড়ি জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষ, ফল ও কৃষি প্রযুক্তি মেলা 2014 উদ্বোধন করা হবে। খাগড়াছড়ি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসাবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাই থো আং মারমার উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করা হয়েছে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশ ব্যাপী অনেক রকমের আয়োজন আছে এবং অনেক রকমের মেলার আয়োজন আছে, কিন্তু বর্ষাকালে আসলে মেলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকজনের জন্য। বাট আই এম শিওর আপনারা ম্যানেজ করে উপভোগ করবেন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে এই মেলাগুলো, কারণ মেলায় আসলে বিভিন্ন রকমের উদ্যোক্তা থাকে, তাদেরকেও এটা কিন্তু অনেক নতুন আইডিয়াস থাকে। আসলে এগুলো সবকিছু এনকারেজ করা এবং নিজেকে আপডেট করার জন্য মেলা কিন্তু খুব সুন্দর একটা পরিসর। আইরিন, তুমি আপডেট করার কথা বলছিলে, আমার মনে হয় তোমার হাতে নিউজপেপার আছে। নিউজপেপারের শিরোনামগুলো আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারি। স্টার্ট করছি। প্রথমে আমি শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলো আজকে শিরোনাম করেছে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, সংসদের বাইরে দলগুলোকে নিয়ে সংলাপের তাগিদ। যেটা আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করেছিলেন। স্থিতিশীলতার জন্য অবাধ নির্বাচনের বিকল্প নেই, সেমিনারে রহমান সোবহান। আরও মেসি জাদু এবং জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেই, উন্নয়নের জোয়ার তবু পানিবন্দী গ্রামবাসী, চট্টগ্রামবাসী। আইরিন, আমার হাতে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি, সুষমার সফরে চূড়ান্ত হবে 5 বছরের রূপরেখা, তিস্তা সীমান্ত চুক্তি এখনই নয়, সহজ হচ্ছে ভিসা ব্যবস্থা। এবং যেমনটি আমরা বলছিলাম যে আর্জেন্টিনার খেলার কথা, শেষ মুহূর্তে মেসি ম্যাজিক এবং 91 মিনিটের মাথায় তারা এই জয়ী গোলটি পায় এবং ডিজিটাল ডিএমপির নামে 100 কোটি টাকা পানিতে। এবং একদম শেষ পাতায় একটি শিরোনাম আছে যে আমি পড়ে শোনাতে চাই, তা হচ্ছে বিদ্যুৎ, পানি ও গ্যাসের তীব্র সংকটে দিশেহারা রাজধানীর মানুষ, বাড়িতে অজু করে মুসল্লিদের মসজিদে আসতে অনুরোধ করা হচ্ছে। আসলে এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো,
এই সমস্যাগুলো নিয়েই একটি শিরোনাম করা হয়েছে। আবার আরেকটা জিনিস যেটা এখানে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে বলেছে যে এটাও বেশ তিস্তা গুরুত্বপূর্ণ। চুক্তি হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে মোদী সরকার আসার পর থেকে খুব আশায় পজিটিভ ছিলাম। ছিলাম যে অ্যাটলিস্ট তিস্তা চুক্তিটা সবার এবার আগে হয়ে প্রাধান্য যাবে। পাবে। এবারে প্রার্থনা অ্যাকচুয়ালি আমরা নিজেরা হয়তো একটু বেশি এক্সপেক্ট করছিলাম, কিন্তু দেখা যাক কি হয়, যে কি ধরনের ট্রিটি হয়। আর দৈনিক ইত্তেফাক আছে যে আজকে শিরোনাম করেছে আর্জেন্টিনার ত্রাতা মেসি। প্রশ্ন ফাঁস, অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, কাউকে শনাক্ত করেনি তদন্ত কমিটি, সুপারিশ করেই দায়িত্ব শেষ। ব্রাজিলের নতুন কৌশল এবং বেতন বোনাস নিয়ে অসন্তোষের ঝুঁকিতে 1000 কারখানা, এগুলো নিয়েই আজকে ইত্তেফাক সাজিয়েছে আজকের প্রথম পাতাটি। এবং আরেকটি বিনোদন নিউজ আছে যেটি হয়তো প্রথম পাতায় আসেনি। এক নগণ্য ভক্ত হিসেবে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, যেটা সোহা আলী খান বাংলাদেশে একটি প্রোগ্রাম ইনগরেট করতে এসেছে, শো স্টপার ইফ আই এম নট শো রং। স্টপার সে এসেছে, তো সুন্দর একটি আয়োজন ছিল। আইরিন, আমার হাতে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা। সমকালের শিরোনাম পড়ে শোনাচ্ছি। প্রথমেই জামাতের বিচার প্রসঙ্গে তারা শিরোনাম করেছে ট্রাইব্যুনাল আইন ফের সংশোধন হচ্ছে, এবং অপারেশন 6 সেকেন্ড সিসিটিভিতে শামীমকে গুলির দৃশ্য। মেসির ম্যাজিক নিয়েও তারা একটি শিরোনাম করেছে, এবং একদম শেষ পাতায় তারা একটি শিরোনাম করেছে, তা হচ্ছে বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, 2/3 এলাকা জলমগ্ন, স্কুল কলেজে পরীক্ষা স্থগিত। আমার কাছে আজকে লাস্ট যেই সংবাদপত্রটি আছে, দ্য ডেইলি স্টার, আজকে শিরোনাম করেছে, খেলার খবরগুলো বাদে আমি আজকে এখন পড়ছি, সেটা হচ্ছে ব্যান স্ট্রেসেস পলিটিক্যাল রিকনসিলিয়েশন, বিএনপি ক্রিটিক্যাল অফ প্রেসিডেন্ট। এটা বান কি মুন, ইউএনের, উনি বলেছেন। নিউ গ্যাস ফিল্ড রেইজেস হোপ, রূপগঞ্জে গ্যাস ফিল্ডের কথা বলা হয়েছে। বাই টু ডিসক্রিমিনেশন, ইটস আ কোয়েশ্চেন মার্ক। Law Commission asks government to enact anti-discrimination law. এখানে কিছু প্রপোজাল দিয়েছে যে এথনিক অর জেন্ডার ডিসক্রিমিনেশনকে পানিশ করার জন্য, এবং আরও কিছু যাতে ফাইন করা হয় এই ডিসক্রিমিনেশন। আসলে আমাদের আসলে জাতি, আমরা সম্প্রীতির জাতি হিসেবে পরিচিত, এবং আমরা অতিথিপরায়ণ জাতি হিসেবে পরিচিত। সেখানে আমরা যদি দেশের মধ্যে এত ধরনের ডিসক্রিমিনেশনকে আমরা যদি এনকারেজ করি, এটা কিন্তু খুবই উদ্বেগজনক। আমরা আসলে সব ধরনের জাতিগোষ্ঠী, সব ধরনের মানুষ একসাথে থাকতে পছন্দ করি, এবং এটাই কিন্তু আমাদের সবসময় কালচার ছিল। পলিটিক্যাল কারণে কিন্তু অনেক ধরনের ইস্যুস এসেছে, কিন্তু জেনারেল মানুষ, ম্যাস পিপল আসলে এই ধরনের কিছু সাপোর্ট করে বলে আমার মনে হয় না। আমারও তেমনটা মনে হয় না আইরিন। তবে এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি নেয়ার। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ বিরতির পরেই ফিরবো আমাদের আজকে দিনের অতিথিকে নিয়ে, যার সাথে হয়ে যাবে এক জম্পেশ ইনফরমেটিভ আড্ডা। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। আমরা কথা বলছিলাম শুরুতে একটু ঘুরে বেড়ানোর কথা, কারণ বৃষ্টি দেখলে আমার রিকশায় করে ঘুরে বেড়ানোর সাথে সাথে কিছু বলছিলাম যে কিছু স্পেসিফিক জায়গার কথা মনে হয়, যে শ্রীমঙ্গলের কথা মনে হয়। বৃষ্টির সাথে কিন্তু আরেকটা, যেটা আমি যেমন কিছুদিন ইউরোপ ছিলাম, সো বৃষ্টি মানে আমার কাছে অ্যামস্টারডাম মনে হয়। এত বৃষ্টি হয় অ্যামস্টারডামে। আচ্ছা, আমি যদি আমস্টারডামের সাথে বাংলাদেশের কোন একটি জায়গার তুলনা দিতে বলি, তুমি কোন জায়গাটির কথা বলবে? আমি বন্দরনগরী চিটাগাং এর তুলনা দিব। দর্শক, আপনারা যারা আমস্টারডাম দেখেননি তারা অন্তত বন্দরনগরী চট্টগ্রাম ঘুরে আসতে পারেন। হ্যাঁ, আমি গতকালকে জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। আমি গতকালকেই চট্টগ্রাম থেকে ঘুরে এসেছি। আসলে নেদারল্যান্ড যেটা সি লেভেলের নিচে, সো সবসময় একটা সি এর সাথে একটা সম্পৃক্ততা থাকে, প্লাস ক্যানাল থাকে, সো একটা পুরান ঢাকার সাথেও একটা পুরান ঢাকার সাথে মিল আছে। আচ্ছা, যাই হোক, আমস্টারডামের সাথে পুরান ঢাকা এবং কক্সবাজারের আইরিন মিল খুঁজে পেয়েছে। তেমন অনেক সুন্দর জায়গা আছে আমাদের দেশে, যে আমরা কিন্তু চাইলেই ঘুরে নিতে পারি, এবং শুধু আমাদের স্বদেশী নাগরিক না, আমাদের যারা বিদেশি বন্ধু আছেন তাদের জন্যই আমাদের এই পর্যটনের জায়গাগুলো বা ঘুরে বেড়ানোর জায়গাগুলো পরিচিত করিয়ে দেওয়ার জন্য বিশ্বের বাংলাদেশ সহ 12টি দেশ মিলে 140টি প্রতিষ্ঠান সম্প্রতি আয়োজন করেছিল এক ট্যুরিজম ফেয়ারে, এবং এই ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশকে প্রমোট করা হয়েছে। বাংলাদেশের বেশ সকল দিক আছে ঘুরে বেড়ানোর, সেই সকল প্রমোট করা হয়েছে। জেনে নেই না আইরিন, যেহেতু জানার কথা তুমি বললে, আমরা মনে হয় দর্শক আমরা একটু দেখে নিতে পারি আমরা এই মেলা ছোট্ট একটু আয়োজন।
গতানুগতিক পর্যটন মেলার তুলনায় এশীয় আন্তর্জাতিক পর্যটন মেলার পরিবেশ কিছুটা ভিন্ন। এবারের মেলায় নিজেদের দেশ সম্পর্কে জানাতে হাজির হয়েছে ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং নেপালের ট্যুরিজম বোর্ড। তাদের ঘিরে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদেরও। এবারের আসরে অংশ নিচ্ছে 12টি দেশের প্রায় 140টি প্রতিষ্ঠান। শুরু থেকেই ভ্রমণ পিপাসুদের আগ্রহ মেটাতে ব্যস্ত সময় কাটছে তাদের। রমজান ও ঈদকে ঘিরে রয়েছে মূল্যছাড় ও পুরস্কারের অফারও। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভ্রমণের অফার নিয়েও হাজির একাধিক প্রতিষ্ঠান। আমাদের রমজানের যে অফারটা সেটা হলো যে আমাদের র্যাক রেটের উপরে আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি। আমাদের সিলেটের কিন্তু একটা হিউজ কমিউনিটি থাকে লন্ডনে, থাকে। সো আমরা লন্ডনে আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিস করার আমরা খুবই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা স্টার্ট করবো মার্কেটিং কমিউনিকেশন। নিউ ইয়র্ক, বাফেলো, নায়াগ্রা ফলসের টেস্টটাও পাচ্ছে, ওয়াশিংটন ডিসি পাচ্ছে, আটলান্টিস পাচ্ছে। আমেরিকান এমবেসি এখন বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে যারা লিগ্যাল ট্যুরিস্ট তাদেরকে কিন্তু তারা ওয়েলকাম করে তাদেরকে ভিসা দিচ্ছে। বিদেশে ভ্রমণের ব্যয় সাধ্যের ভেতরে থাকায় খুশি দর্শনার্থীরাও। স্টল ঘুরে ঘুরে নিচ্ছেন ব্যাংকক, কুয়ালালামপুর, থিম্পুর মতো বিদেশি শহরের খবর। কিন্তু নিজের দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে নিরাপত্তা নেই বলে অভিযোগ তাদের। থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক, কেমন, তারপরে যে সিঙ্গাপুর, এগুলো মনে হয় রিজনেবল আয়ত্তের মধ্যে আছে এগুলি। আপনি এখন থাইল্যান্ড যান, সেখানে আর্মি চলছে, তারা বলছে যারা টুরিস্ট গেলে আর্মির গাড়ি দিয়ে তারা প্রোটেকশন দিবে। কিন্তু আমাদের এখানে তো আপনার থানায় যেও তো সেই এটা তো পাবেন না। নামটা বাংলাদেশের নাম নিয়েই হচ্ছে, কিন্তু বাংলাদেশ সবাই এটা দেখতে পাচ্ছে না। দর্শক, দেখছিলাম ছোট্ট করে একটু আমরা দেখে নিলাম যে আসলে আমাদের এই পর্যটন মেলার আয়োজনটি সম্পর্কে এটা আমরা পরশুদিনও বলছিলাম যে একটা পরিসরে এতগুলো ইনফরমেশন, বেড়াতে যাওয়ার, কোথায় যাব, এতগুলো দেশ সম্পর্কে, অলমোস্ট লাইক একটা জায়গায় গিয়ে সবগুলো দেশ রিপ্রেজেন্ট করছে নিজেদেরকে, এতগুলো দেশ একসাথে, যেটা ওনারাও বলছিলেন যে এটা কিন্তু একটা বড় ব্যাপার। কাজ ট্যুরিজমটা কিন্তু লাইফে এন্টারটেইনমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আর আমরা যেহেতু বলছিলাম ইনফরমেটিভ আড্ডার কথা এবং সাথে একজন অতিথি জয়েন করার কথা, তো আইরিন তুমি অতিথিকে পরিচয় করিয়ে দিবে। অবশ্যই, যেহেতু আমরা দর্শক কথা বলছিলাম ট্যুরিজম নিয়ে, তাই আজকে আপনাদের ট্যুরিজম সম্পর্কে কিছু তথ্য দিতে আমরা আজকে আমাদের মাঝে নিয়ে এসেছি রেজাউল ইকরাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আছি ভালোই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবার প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার একটা সাকসেসফুল মেলা আপনি পার করেছেন। আমরা যেই মেলাটি সম্পর্কে মাত্র দেখছিলাম, ওই মেলাটির আপনি অর্গানাইজার। তো এই মেলাটি সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আসলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার আন্তর্জাতিক পর্যটন মেলা। এদেশে বেশ কয়েকটাই মেলা হয়। এই মেলা, আমাদের মেলার ধরনটা একটু ভিন্ন এই কারণে যে সাধারণত মেলা মানেই হচ্ছে যে একটা এক্সিবিটার্সদের একটা সমাবেশ থাকে, কিন্তু আমাদের একটু হচ্ছে যে আমরা বাইরের যেরকম এক্সিবিটার্স থাকে, এখানে দেশে এক্সিবিটার্সরা আছেই, তাদের প্রোডাক্ট নিয়ে তারা হাজির হন, কিভাবে তারা সেল করবেন, বিপণনের ব্যাপারটা। আর যেটা হলো যে আমাদের মেলায় একমাত্র যারা আমরা বাইরে থেকে বায়ারকে নিয়ে আসি, বায়ার মানে ওই সব দেশের আউটবাউন্ড ট্যুর অপারেটার্স, যারা ওই সব দেশের নাগরিককে বিদেশে পাঠায়, ওরা আমাদের জন্য বায়ার, এবং ওরা এখানে এসে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে, বিটুবি করে, এবং আমাদের হোটেল কি আছে, কোন কোন প্রোডাক্টস আছে কেনার মতো সেগুলো দেখে এবং কেনে। এক্ষেত্রে এই বায়ার্সদেরকে কিন্তু যাওয়া আসা থেকে শুরু করে থাকা সমস্ত ব্যবস্থা করতে, মানে জামাই আদরের মতো আর কি, নাহলে ওরা কেন আসবে? দে আর আওয়ার বায়ার্স, সো উই আর সেলার্স। সেক্ষেত্রে আমরা এই কাজটি কিন্তু সাধারণত গভর্নমেন্ট করেন, প্রচুর পয়সা তাদের আনতে হয়, কিন্তু এই কাজটি আমাদের স্বল্প পরিসরে হলে আমরা প্রায় 20 থেকে 25 জন বায়ার প্রতি মেলাতেই আমরা দাওয়াত করে আনি। কারণ মেলায় দেখবেন, এই যে আপনারা একটু আগে দেখলেন প্রতিবেদনে, থাইল্যান্ড, ভুটান সব যাচ্ছে, তার মানে এদেশের লোক বাইরে চলে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ চলে যাচ্ছে, কিন্তু এদেশে বিদেশিদের আনার ক্ষেত্রে যে অবদান, সেটা এই বায়াররা করতে পারে। এই জন্যে আমরা একটু ব্যালেন্স করার জন্যে, প্লাস আমাদের মনেতে দায়বদ্ধতা দেশের প্রতি আছে, সেই জন্য আমরা বায়ারকে ইনভাইট করি এখানে। আচ্ছা, আপনি বায়ারকে ইনভাইট করার কথা বলছিলেন, তো একটি জিনিস বারবারই উঠে এসছে যে আমরা যে ফুটেজটা দেখছিলাম মেলার, ওখানে যে নিরাপত্তা নিয়ে একটি সংশয়ের কথা। সেক্ষেত্রে আমাদের বিদেশি বন্ধুরা যখন আমাদের দেশে আসবেন, তো তাদের এই ব্যাপারে অ্যাসিওর করার জন্য যে মেলার পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? যেটা আপনি বললেন যে এটা গভর্নমেন্ট লেভেল থেকে হয় না, B2B লেভেলে হয়, G2G লেভেলে হয়। এক্স্যাক্টলি। এই জিনিসটার একটা রিস্ক হয়ে যায় আপনাদের জন্য। এটা আপনার কি রাইট? আমি বলি, দেখেন যে কাউকে না কেউ শুরু করতে হবে। আমরা গভর্নমেন্ট কবে করবে কি আসে বসে থাকলে হবে না। আমাদের গার্মেন্ট সেক্টর যখন শুরু হয়েছিল, এটা কিন্তু পুরো সেলফ ইনিশিয়েটিভই হয়েছিল, পরে গভর্নমেন্ট সহায়তা করবে সবসময়।
তা আমরা যেটা করেছি, আমরা কলকাতায় রোড শো করেছি, এখান থেকে প্রায় 25 জন স্টেক হোল্ডারকে আমরা নিয়ে গেছি, আমরা বিরাট একটা হোটেলে ব্যাংকোয়েটে ওখানে বিটুবি ব্যবস্থা করেছি, বিজনেস সেশন হয়েছে, তারপরে আমরা রাস্তায় রাস্তায় ইয়ে করি, কারণ ইন্ডিয়ান কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রায় 2000 লোক প্রতিদিন ইন্ডিয়াতে যায়, কিন্তু ইন্ডিয়া থেকে সেই পরিমাণ তো 2 জন 4 জন 10 জন 12 জন আসে। এটাকে কীভাবে বৃদ্ধি করা যায় টু আর্ন দ্য কনফিডেন্স লেভেল অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট, এই জন্য এটা করেছি। আমরা লন্ডনে গিয়েছিলাম, কারণ লন্ডনে একটা বিরাট চাঙ্ক রয়েছে বাংলাদেশিদের, তাদের ছেলেমেয়েরা সেটা ইউরোপ ঘুরে বেড়ায়, ওরা আসে না। তখন বাংলাদেশি যারা সিলেটে থাকেন ওরা বলেছেন যে আপনারা একটু আসুন, আমাদের ছেলেমেয়েদেরকে বোঝান, আমরা বোঝাতে পারি না। আমাদের বাবা মা মানে ওদের ছেলেমেয়ের দাদা দাদির দেশ, তারা দেখতে আসেন, অথচ বন্ধু বান্ধব নিয়ে ইউরোপ ঘুরে বেড়ায়। তখন আমরা তো চিন্তা করলাম, তাই তো প্রায় 15,000 বাংলাদেশি রেস্টুরেন্ট লন্ডনে আছে ইন দ্য নেম অফ ইন্ডিয়ান রেস্টুরেন্টস, কিন্তু সব বাংলাদেশের। তখন আমরা গেলাম, যে বিটুবি করলাম, উই ট্রাই টু আর্ন দ্য কনফিডেন্স যে বাংলাদেশ ভালো দেশ, এখানে সিকিউরিটি যেটা বললেন আর কি। আর টুকটাক সিকিউরিটি এগুলো ধরেন সবখানেই আছে, গভর্নমেন্ট ট্যুরিস্ট পুলিশ করেছে। আপনারা যেমন আপনি যেমন বলছিলেন যে আপনারাও এরকম যান, তো ওইটাও গভর্নমেন্ট লেভেল থেকে কি আপনারা ইনভিটেশন পেয়ে যান, নাকি ওইটাও বিটুবি লেভেলে? আমি সেটাই বলছি যে এই বিটুবিটা কিন্তু মেইনলি রোড শোজ বা ট্যুরিজম এক্সপো বিদেশে যেটা, সেটা গভর্নমেন্ট করে, এটাই নিয়ম। কিন্তু আমরা কোনো থেমে থাকলে তো হবে না, কাউকে উদ্যোগ নিতে হবে। তা আমরা শুরু করেছি, হয়তো আগামীতে গভর্নমেন্ট এখন চিন্তা করছে যারা একজন প্রাইভেট সেক্টর করছে, এটা আমাদের কাজ, হয় নট গভর্নমেন্টও এগিয়ে আসবে। গভর্নমেন্ট এগিয়ে আসার কথা বলছিলেন, আসলে আমরা যদি আমাদের একটু চারপাশে তাকাই, তাহলে আমরা যখনই দেখেছি যেই দেশটি ট্যুরিজমে ডেভেলপ করছে, তারা দেশটিকে নতুন করে ব্র্যান্ড করে, ইনক্রেডিবল ইন্ডিয়া, মালয়েশিয়া, ট্রুলি এশিয়া, সবাই ব্র্যান্ড করছে। তো আমরাও ট্যুরিজম নিয়ে কথা বলছি, আমরা কেন এই ব্র্যান্ডিংটা এখনো আসছি না? সত্যি কথা বলতে কি, আমাদের একটা আছে ছিল যে Beautiful স্কুল অফ Bangladesh, School of Life। আমি সেই কথাটাই বলছি যে আসলে ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে ট্যুরিজমটা একটা সিম্পল জিনিস, ইটস এ ভেরি টেকনিক্যাল। এই যে ব্র্যান্ডিং, ইটস এ ভেরি টেকনিক্যাল জিনিস, এটা এক্সপার্টিজ ছাড়া কিন্তু এই যে বিউটিফুল বাংলাদেশ হয়েছে, বহু আগে থেকে বিউটিফুল বেঙ্গল আছে। কিন্তু যেহেতু যাদেরকে দিয়ে সেই সময় করা হয়েছে, এটা কিন্তু আমরা যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই বিউটিফুল বাংলাদেশটাকে আমরা গ্রহণ করিনি। তখন আমি যুক্ত ছিলাম, প্রায় 10-12টা সেশন হয়েছে, ব্রেন স্টর্মিং হয়েছে করে কিভাবে ব্র্যান্ডিংটা করা যায়। এটা কবেকার কথা বলছেন, কত সালে? এটা প্রায় 4 বছর আগে। পরে অল অন এ সাডেন দেখলাম যে কয়েকজন মিলে বিউটিফুল বাংলাদেশ ডিক্লেয়ার করেছে, কিন্তু যাদেরকে নিয়েছে কমিটিতে ছিল তারা কিন্তু কেউ ট্যুরিজমের সঙ্গে সম্পৃক্ত ওইভাবে নয়, যার জন্য দেখেন বিউটিফুল বেঙ্গল কবে থেকে আছে সেগুলো খবর নেই। আমরা যেরকম করেছিলাম স্মাইলিং বাংলাদেশ বলেছিলাম, যেহেতু আমরা হসপিটেবল কান্ট্রি, হসপিটালিটি না দিয়ে তখন সেই সময় ব্র্যান্ডিং করেছে স্মাইলিং বাংলাদেশ। আপনি দেখবেন একটা কৃষক না খেয়ে থাকলো, তাকে যদি বলেন কেমন আছে, আমাদের কিন্তু ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি হিসেবে বলা হয়। এক্স্যাক্টলি। আজকে ভুটান ও যে হ্যাপিয়েস্ট মানে কান্ট্রি হিসেবে তারা ইয়ে করছে, মানে প্রমোট করছে নিজেদের হ্যাপিয়েস্ট কান্ট্রি, এবং সেইটার জন্য তারা বিদেশে লেকচার পর্যন্ত দিচ্ছে কীভাবে হ্যাপি থাকা যায়। আমি বললাম যে কীভাবে সম্ভব, তো বলে দেখো আমাদের স্কুলে ওইভাবে আমরা করেছি। যখন ছাত্ররা আসে তাকে জিজ্ঞেস করে আমাদের ছেলেমেয়েরা, তোর দাদা কেমন আছে, মা কেমন আছে, এইভাবে আমরা হ্যাপি থাকার চেষ্টা করছি। আসলে আমরা আমাদের এইসব বিষয়ে জানার আরো অনেক কিছু আছে, আমি তো অ্যাটলিস্ট অনেক ইন্টারেস্টেড আপনার থেকে আরো অনেক তথ্য নেওয়ার জন্য, বাট এই মুহূর্তে এখানে একটি বিরতি নিতে হচ্ছে আমাদের আড্ডায়। দর্শক কোথাও যাবে না, আমরা আজকে পর্যটন সম্পর্কে অনেক কিছু জানবো, কোথায় কোথায় আপনারা যেতে পারেন, এবং বাংলাদেশে পর্যটন শিল্প সম্পর্কে আরো অনেক কিছু জানবো। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সাথে আছি আমি আইরিন খান এবং আমি জুলহা জুবাইর। কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সাথে ট্যুরিজম নিয়ে। আমরা মনে হয় আইরিন এই ডিসকাশনটা আমরা আরো অনেকক্ষণ করব, অনেক কিছু জানার আছে। যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমরা নিচ্ছি একটি বিরতি আমাদের আড্ডা থেকে, যেখানে আমরা যাচ্ছি নিউজ স্টুডিওতে আমাদের দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো জেনে নিতে। বাট এসে আমরা আপনার সাথে আরও কিছু কথা বলবো যে ট্যুরিজমে বাংলাদেশের প্রতিবন্ধকতাগুলো। তো নিউজ স্টুডিও থেকে আমাদের সহকর্মী তানভীর আমাদেরকে দেশ বিদেশের আপডেটগুলো দিয়ে দেবেন। শুভ সকাল তানভীর। শুভ সকাল আইরিন, এবং ধন্যবাদ তোমাকে। ফিরবো তোমাদের কাছে আবারও, তবে ইতিমধ্যে জানিয়ে দেবো আজকের হেডলাইন নিউজগুলো। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে।
বৃষ্টির কারণে দেশের অনেক জায়গায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। গতকাল দিনে ঢাকায় 13 মিলিমিটার বৃষ্টি হলেও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাতে দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীতেও কখনো গুড়ি গুড়ি কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষার এই ঘন ঘটা আরও 3-4 দিন অব্যাহত থাকতে পারে। আজও দেশের প্রতিটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। সাগরে সব ধরনের মাছ ধরার ট্রলারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে বরিশাল নৌ রুটে বন্ধ রয়েছে ছোট ছোট নৌযান চলাচল। দলীয় সমাবেশে যোগ দিতে জয়পুরহাট যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকাল 4:45টার দিকে গুলশানের বাসা থেকে যাত্রা শুরুর সময় খালেদা জিয়ার সাথে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও যোগ দেন। রাত 10টার দিকে তিনি বগুড়ার সার্কিট হাউসে পৌঁছান। তাকে দেখতে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। সার্কিট হাউসে রাত্রি যাপনের পর আজ জয়পুরহাটের জনসভায় যোগ দেবেন তিনি। এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে জয়পুরহাটে বিরাজ করছে সাজ রং। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা এলাকা ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। প্রায় শেষ হয়ে এসেছে মঞ্চ তৈরির কাজও। দলীয় সভানেত্রীকে বরণ করতে প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরাও। অনুকূল আবহাওয়া থাকলে স্মরণকালের বড় জনসমাগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আশা করছেন নেতারা। ইরাকের সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএল সদস্যরা এবার নিয়ন্ত্রণে নিল ইউফ্রেটিস নদীসহ সিরিয়ার সীমান্তবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। শনিবার সেনাদের সাথে তুমুল সংঘর্ষের পর তারা রাওয়া ও আনেহ শহর দখল করে নেয়। পাশাপাশি সিরিয়ার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর কাইমেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর ফলে অস্ত্র ও রসদ সরবরাহের সুবিধা পাবে বিদ্রোহীরা। এখানেই শেষ নয়, ইরাকের বৃহত্তম তেল শোধনাগার আল বাইজির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে জঙ্গিরা। তবে এই দাবি অস্বীকার করেছে ইরাকি কর্তৃপক্ষ। শনিবার দিনভর সংঘর্ষে 30 সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কোর দেয়া শান্তি প্রস্তাবে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্বাঞ্চলীয় রুশপন্থীদের সাথে আলোচনার সুযোগ তৈরিতে সত্যিকার অর্থেই কিয়েভ সরকারকে আন্তরিক হতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অবশ্য যুদ্ধবিরতি চললেও বিচ্ছিন্ন কিছু হামলা হয়েছে পূর্বাঞ্চল জুড়ে। এদিকে আলোচনার প্রস্তাব উপেক্ষা করে শপথ নিয়েছেন স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের শীর্ষস্থানীয় কর্তারা। শুক্রবার প্রেসিডেন্ট পরোশেঙ্কোর দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা। এর পরপরই দোনেৎস্কের মেয়র সহ 7 বিচ্ছিন্নতাবাদীর ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আইরিনের কাছে। আইরিন, থ্যাংক ইউ তানভীর আমাদেরকে সব নিউজগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা আসলে অনেক মগ্ন ছিলাম আমাদের ট্যুরিজম নিয়ে কথা বলতে। অনেক কথা হচ্ছিল, কিন্তু দর্শক আপনাদেরকে নিরাশ করবো না, আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেবো যে আমরা কি নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে এবং নিউজ শোনার আগে আমরা কথা বলছিলাম ট্যুরিজম নিয়ে। সো আপনি বলছিলেন যে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে প্রমোট করার অনেক চেষ্টা আপনারা করছেন। আমরা কথা বলছিলাম যে মালয়েশিয়ার মতো একটি দেশ যে বাংলাদেশের মতোই ছিল এক সময়, কিন্তু এত এগিয়ে গিয়েছে এবং এখন বাংলাদেশ থেকে মানুষ মালয়েশিয়াতে বেড়াতে যায়। এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশও একটা মুসলিম কান্ট্রি এবং সিমিলারিটি ছিল দেশ দুটোর মধ্যে। কিন্তু মালয়েশিয়া এত ভালো যে করলো ট্যুরিজমে, বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে আমরা ওরকম প্রমোট করতে কেন পারছি না? কি কি প্রতিবন্ধকতা আছে বা কি করা যেতে পারে প্রতিবন্ধকতা দূর করতে? অ্যাকচুয়ালি ধর্ম কিন্তু ট্যুরিজমের জন্য কোনো ফ্যাক্টর নয়। আপনার যা কিছু আছে সেটাকে কীভাবে প্রেজেন্ট করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মালয়েশিয়ায় দেখুন, মালয়েশিয়া কিন্তু যে হিস্ট্রি, আর্কোলজি বা অন্যান্য যা কিছু আছে সেরকম কিছু নেই, কিন্তু ওরা এক টুইন টাওয়ার দিয়ে এবং দেশটাকে বুঝিয়ে দিয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু সি ইউরোপ, আপনার ইউরোপে যেতে হবে, ইউ কাম টু মালয়েশিয়া অ্যান্ড সি হ্যাভ এ ফ্লেভার অফ দ্যাট। এগুলো হচ্ছে যার যা আছে। ভুটানের নেচার আছে, দে আর সেলিং নেচার্স, তাই না? যার মরুভূমি আছে, মরুভূমি বিক্রি করছে। কিন্তু সেদিক দিয়ে আমাদের প্রচুর এলিমেন্ট আছে, যেরকম আপনি রিলিজিয়াস সার্কিটের, আমাদের বুদ্ধিস্ট সার্কিট বলেন কিংবা আমাদের হিন্দুদের মন্দির বলেন। লোকনাথ মন্দির যেটা নারায়ণগঞ্জে, আপনি দেখবেন ইন্ডিয়াতে প্রতিটা ট্যাক্সিতে লোকনাথের ছবি। অনেকে কিন্তু তীর্থযাত্রা করতে, আমি সেই কথাই বলছি, সেই লোকনাথের কিন্তু এখানে সমাধি আমাদের এখানে, অথচ সারা ইন্ডিয়াতে ছবি। এটাও আমরা ক্যাশ করতে পারছি না। তারপরে ধরেন এরকম বহু আছে, যেরকম আমাদের এখানে যে গুরু নানকের যেটা ইয়েতে আছে, যেখানে নাকি গুরুদুয়ারা,
তো এটা ধরেন যখন মনমোহন সিং এর ওয়াইফ আসলে তখন তখন যখন ওখানে সবার গেলেন চোখে তখন পড়লো। জানলো, অত প্রোডাক্ট হিসেবে আমরা এক্সপোজার দিতে পারিনি। ঢাকেশ্বরী মন্দির হচ্ছে ওয়ান অফ দ্য মন্দির যেটা নাকি হিন্দুদের জন্য বিরাট, সেটা আমরা প্রমোট করতে পারছি না। ব্যাপার হচ্ছে যে ইভেন আমাদের ফেস্টিভ্যালস, আমাদের আর্কোলজি, এগুলো চিনতে আমাদের যে যে বটেশ্বর যেটা 3,500-4,000 বছরের, আমাদের বিশ্ব ইজতেমাতেও বেশ বিশ্ব ইজতেমা একটা actually বিরাট ব্র্যান্ডিং। হজের পরে সেকেন্ড লার্জেস্ট সবচেয়ে মূল কথা হলো কি রিলিজিয়াস জানেন? গ্যাদারিং বলা হয় যে না? এই সবগুলোকে পৃষ্ঠপোষকতা বলবো না, গভর্নমেন্টের একটা দৃষ্টি থাকতে হবে, ভিশন থাকতে হবে যে আমি ট্যুরিজমটাকে কীভাবে এগিয়ে নিতে চাই, তাহলেই এগুলো উঠে আসবে, এক্সপোজড হবে এবং লোকে জানবে। কিন্তু আমাদের অনেক কিছু আছে, আমাদের আপনি বলেন কিন্তু আমাদের অবস্টাকেল গুলো কি কি আছে, কেন এরকম হচ্ছে? আমি তো বললাম ফার্স্ট হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে অনেক, কিন্তু গভর্নমেন্টের প্রায়োরিটাইজেশন যেটা, এটাকে ট্যুরিজমটাকে আনতে হবে। ট্যুরিজমটা একটু পিছিয়ে আছে ক্যাটাগরি দিয়ে। Priority গভর্নমেন্টের list এ না? মানে দৃষ্টিটা, আলোটা যেন ওখানে পড়ে। নাহলে আপনি চিন্তা করেন আপনার 21শে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ, ক্যান ইউ ইমাজিন হোয়াট আ ফেস্টিভ, হোল কান্ট্রি ফেস্টিভ মোডে থাকে, পয়লা বৈশাখ এগুলো আমরা সেল করতে পারছি? চাইনিজ ইয়েতে যদি নিউ ইয়ার যেতে যে মানুষ যেতে পারে, তা আমরা কিছুই করতে পারছি না। এরকম অনেক আছে, সো মেনি এলিমেন্টস উই হ্যাভ, মানে কোনো সাইড বাকি নেই, কালচার বলেন, ফর্মুলা সব আমরা আছে। আমরা এই যদি একটু করে বলি obstacle যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বা চুল মোবারক দেখার জন্য অনেক সময় সৌদি আরব যাচ্ছেন। আমাদের দেশেও কিন্তু এরকম আমি অনেক সুযোগ যেরকম আছে। বলছি আপনাকে, যেরকম কাশ্মীরে হজরত বাল মসজিদ, আমরা মনে করি দেখতে না বলে একদিন দেখায় আর কি অনেক ইয়েতে বছরে, বাট আমরা মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছে, এখানে বুদ্ধের চুল আছে, আমাদের অনেকেই জানে না। যখন আমরা জানলাম যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ ওর একটা পিস প্রেজেন্ট করলো, হোল ক্যাবিনেট শ্রীলঙ্কাতে সেটা রিসিভ করলো, অনলি দেন ও মাই গড। কিন্তু আপনাকে প্রথমেই বলেছি ট্যুরিজম ইজ নাথিং, আপনি প্রোডাক্টটাকে কিভাবে প্লেস করবেন, প্রমোট করব। আসলে কেউ তো- বাংলাদেশের ট্যুরিজম সম্পর্কে কিন্তু বাংলাদেশের মানুষও খুব একটা আপডেটেড না, তাই না? আমি সেই কথাগুলোই বললাম যে এগুলো হচ্ছে কি যে শোনেন, বাড়ির মুরব্বি যে সে যেভাবে পরিচালিত করে সবাই সেটাকে ফলো করে, এবং এর মানে এই নয় যে বাড়ির মুরব্বি সবাইকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, না, আমি সেটা বলছি না। গভর্নমেন্ট যা করছে গভর্নমেন্ট যা করছে, কিন্তু প্রায়োরিটাইজেশন যেটা বলে, গভর্নমেন্ট যদি এখানে একটু দিচ্ছে এটাকে আমি দেবো, তখন পলিসিস ঠিক হবে, জি। এক্সপোজারের ক্ষেত্রে ফ্যাসিলিটেশন বাড়বে, এগুলো হলে কিন্তু অনেক এবং এগিয়ে যাবে। ট্যুরিজম এমন একটা সেক্টর যেটা দিয়ে কিন্তু পুরো একটা ইকোনমি বুম হতে পারে, কারণ এটার সাথে আদার সেক্টরগুলো, আদার মার্কেটগুলো ট্যুরিজম হচ্ছে related। সিঙ্গেল লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বহু দেশে যেটা একদম গিফটেড হিসাবে আসে, রাইট, গড আর এটা গিফটেড। 100% ভ্যালু এডিশন। যারা আসছে দিয়ে যাচ্ছে, গার্মেন্টস মনে করেন, গার্মেন্টসে তো আসছে, সেলাই করছে, চলে যাচ্ছে, আমরা দর্জির পয়সাটা পাচ্ছি, ওকে দ্যাট ইজ অল। কিন্তু এখানে ভ্যালু এডিশনটা অনেক বেশি, পুরোটাই আমাদের থেকে যায়। পুরোটাই আমাদের থেকে যাচ্ছে। এখানে ট্যুরিজমটাকে আমাদের বহু দেশে কিন্তু দেখেন ট্যুরিজম নাম্বার 1 ইন্ডাস্ট্রি, তারপরে হয়তো ম্যানুফ্যাকচারিং, আবার অনেক দেশে ম্যানুফ্যাকচারিং আগে ট্যুরিজম, মানে দুটোর মধ্যে এটা আরএনজি সেক্টরকে বহুগুণ ছাড়িয়ে যেতে পারে যদি এটাকে আসলে একটু দৃষ্টি দেওয়া হয়। আপনি বলছিলেন যে এটাকে একটা প্রধান অর্থকরী উপায় হতে পারে যে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসা। যেমন একটা ছোট্ট আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করি আইরিন, আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিংয়ের প্রতিটি মানুষ, তাদের প্রতিটি ঘরের সন্তান ট্যুরিস্টদের সাথে খুব ওয়েলকামিং, ফ্যাসিলিটেট করছে, ট্যুরিস্টদের ওয়েলকাম করছে, সবাই স্মাইলি একটা ফেস। পুরো দার্জিলিং শহরটার কথাই যদি আমরা বলি, এভরিওয়ান ওয়েলকামস এবং দ্য শুধুমাত্র টুরিস্ট। ইন্ডিয়াতে tourist city। যেমন ওরা জি। টুরিস্টের উপরে ডিপেন্ড করে। যেরকম কাপ্তাই, ইট কুড বি টুরিস্ট সিটি, খুবই সুন্দর কুড বি, জায়গা। মানুষ ঢুকলেই যে আমি একটা কথা বলি, যেরকম মনে করেন আমি যখন কোনো দেশে যান বা আমরা যাই, গেলেই আমরা বুঝি এই দেশের কালচার, এই দেশের কী আছে, ঢুকলে যখন বেরোচ্ছে আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে কিন্তু দেশটার সম্পর্কে। আপনি এখানে যাবেন, বেরোলেন, হোয়াট ইউ সি, এই দেশটা কিসের, আমরা কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তারপরে ধরেন যে এয়ারপোর্টে আমাদের এতগুলো টেলিভিশনগুলো আছে, এখানে ইজিলি সারাক্ষণ যখন চলছে কোনো ফিল্ম কোনো চ্যানেল না দেখি, এখানে শুধু ট্যুরিজমের ভিডিওগুলো যেতে পারে। অনেক জিনিস আছে যেগুলো করার আছে, যেগুলো আমরা করতে আপনি পারছি না। বলছিলেন যে এটা B2B লেভেলে এখন আছে, গভর্নমেন্টকে এখানে ইনভলভ করার জন্য আপনারা কি কোনো পলিসি রেকমেন্ড করছেন, বা গভর্নমেন্টকে আপনারা কি কিছু Suggest করছেন বা সাজেশন request দিচ্ছেন, করছেন? যে বা কোনো আমরা- হোয়াইট পেপার যে আমরা তো কিভাবে গভর্নমেন্টকে কি করা সবসময় উচিত? করে যাচ্ছি, এবং গভর্নমেন্টের আশায় না থেকে আমরা প্রাইভেট সেক্টরে আমাদের নিজের উদ্যোগ আলোকে, যেরকম একটা এক্সাম্পল বলি, দেখেন আপনি দেখেছেন যে বিদেশে কিন্তু দিস ড্রাইভার্স আর গাইড, জি। কিন্তু আমাদের দেশের ড্রাইভার তো জানেন হাউ টু বিহেভ। জি। আমাকে যখন একটা বরঞ্চ কোনো টুরিস্ট আসলে চুরি হচ্ছে, তার সর্বস্ব চুরি করে Exact, নিয়ে যাওয়া কারণ ওদের তো হচ্ছে, একটা ছিনতাই ওদের হচ্ছে তো জিনিসটা তাদের। জানাতে হবে, বুঝতে হবে। তা আমরা যেটা করেছি, আমরা কিন্তু ফ্রি গাইডিং কোর্স ফর দ্য ড্রাইভার্স বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে যুক্তভাবে আমরা এটা করেছি অ্যাট আওয়ার ওন কস্ট।
সেখানে ওদেরকে যে একটা মানে কীভাবে ছোটোখাটো ইংলিশ আপনি বলেন, একটা ট্যুরিস্ট যখন নামে যদি কোনো ড্রাইভার বলে স্যার ওয়েলকাম, গুড মর্নিং স্যার, হাসি কত মুখে ভালো ওয়েলকাম লাগে না করা, শুনতে। সেটাই ভালো লাগে। তো এগুলো তারপরে আমাকে একজন বললো, একজন গ্রুপ বিদেশ থেকে আসছিলেন, ওরা বললো যে তুমি মনে কিছু করো না, আমরা ট্যুরিস্ট বাস যাচ্ছিলাম, দেখলাম যে এক ড্রাইভার গ্লাস নামায় লাঠি বের করে ট্রাফিক, তা আমাদের অবাক লাগছে, তো ওকে দোষ দিয়ে তো লাভ এগুলো নাই। ওদের জন্য তো ভায়োলেন্স। ওরা তো ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, ওদের বলে আমরা কিন্তু সেই চেষ্টা করি। আমরা প্রাথমিকভাবে যারা ট্যুরিস্ট ভেহিকল চালায় এদের প্রায় 30 জনকে দিয়েছি, আগামীতে আরও কাজ করবো। এই যে টুকটাক দেখেন, দিস আর ভেরি সিম্পল। স্ট্রিট ফুড কলকাতায় সো পপুলার, আমরা করতে পারছি না কেন? আমরা এর থেকে ভালো খাওয়া খাই অনেক সময়। আমাদের আসলেই স্ট্রিট তাই। ফুডও কিন্তু অনেক ভালো। আমি সেই কথা- আমাদের ফুচকা চটপটি, ওদের পানিপুরি ভেলপুরি ওটা থেকে কেন কিন্তু আপনি অনেক ব্যাংককে মজা। যে দেখেন 5 স্টারের সামনে বসে তো ফুটপাতে, হাইজিনটা তো বলতে হবে যে বাবা একটা গ্লাভস, একটা কিছুটা প্লাস্টিকের একটা ইয়ে দিয়ে ধরো, ভেরি সিম্পল। এবং গ্লাভস কিন্তু নট নেসেসারি প্লাস্টিকের ইয়ে দিয়ে তো ধরতে পারে। এগুলো ছোট ছোট জিনিস, এগুলোকে কিন্তু হ্যাঁ প্রাইভেট সেক্টরে করছে, আমাদের সীমাবদ্ধতা আছে। গভর্নমেন্টকে একটু টিউনিং করা দরকার শুধু। আপনি টিউনিং করার কথা বলছিলেন, আমি আশা রাখি আসলে আমাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে। মানে সরকারের উপর যদি আমরা একলাই বলি যে তাদের ঠিক হবে, টিউনিং করে নিতে, এটা হবে না। আমাদের সবার জায়গা থেকে সচেষ্ট হতে হবে। আমার মনে হয় আমাদের সমাজের দায়িত্বশীল যে মানুষগুলো আছেন তাদের আহ্বান জানানো যেতে পারে, আপনারা যারা কাজ করছেন আপনাদের সাথে যাতে এসে সহায়ক একটি অবস্থানে তারা দাঁড়ায়, একই কাতারে দাঁড়ায়, তাহলেই হয়তো আমরা দেশটাকে প্রমোট এবং করতে এট দ্য পারবো। সেম টাইম আমার মনে হয় যে যেহেতু এখন সবাই ফেসবুক ইউজ করে এবং সবাই কোথাও না কোথাও যায়, সো যারা বিদেশে প্রত্যেক 3 বা 4 মাস পর পর যাচ্ছে, তারা যদি বিদেশের সাথে সাথে দেশেও কিছু জায়গা ঘুরে এবং সেটাকে প্রমোট করে যে আমি এই জায়গাতে গিয়েছি, এই জায়গায় এই আছে, কারণ আমাদের I mean, কিন্তু অনেক শুধু কিছু দেশটাকেই বাদ ডকুমেন্টেড। আপনি একটা ভালো কথা বলেছেন, আমি একটা এক্সাম্পল বলি। এবার আমার মেলা একটা অভিজ্ঞতা হলো, যে সেটা হলো যে ছেলেটি আমাকে বলে দেখেন আমি কখনো এই মানে ফেয়ারে যাইনি, কিন্তু আমি প্রচুর গ্রুপ করি। কিভাবে করেন? ওরা ইয়াং কয়েকজন ওই ফেসবুকে যায়, ফেসবুকে দেয়, বলে আমি অটোমেটিক্যালি গ্রুপ পাই। Updated এখন একটা সময় এসছে যে মানুষও জানুক আমরা কোম্পানি আছে, আপনারা কি একটা বুথ দিবেন? আমি তখন বললাম ঠিক আছে। তা আমরা যে রেটে বুথ করি তার চেয়ে অনেক কমে দিলাম টু ইনকারেজ, কারণ আমাদের ফাউন্ডেশন কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন। ওরা এসছে ফর দ্য ফার্স্ট টাইম। আমি নিজেও জানতাম না যে ফেসবুকের মাধ্যমে এত ব্যবসা করছে একটি কোম্পানি, যেটা আমরা তার নামও জানি না। জি, এটা কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা। আমরা যেটা বলছি দ্যাটস অলসো ভেরি গুড। আসলে ওনার সাথে আজকে অনেক গল্প হলো, আরো অনেক কিছু জানার আছে, কিন্তু কিছু আমার জানার মনে হয় আছে, জানতে পারলাম না সময় সময় স্বল্পতার স্বল্পতার কারণে। জন্য আমাদের এখানে আড্ডায় বিরতি দিতে হচ্ছে। আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে শেষ মুহূর্তে একটি জিনিস জানতে চাই যে অনেক মানুষ আপনাকে দেখছেন, অনেক উদ্যোক্তারা দেখছেন, অনেক ট্যুরিস্ট দেখছেন আপনাকে। আপনার যদি তাদের কাছে কোনো মেসেজ থাকে আপনি যদি কনভে করতে চান একটু ছোট করে। সেটা হলো যে দেশটাকে ঘুরে দেখুন, দেশটাকে ভালোবাসুন, এবং ওটা হচ্ছে কিন্তু আসলেই। আর নিজেকে পজিটিভ থিঙ্কিং করুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে রেজাউল, আপনি আসছিলেন আমাদের সাথে জয়েন করেছেন। দর্শক, কথা বলছিলাম আমরা আজকে আমাদের অতিথির সাথে, অনেক ইনফরমেশন জানলাম, অনেক আপডেট জানলাম। আমাদের দেখার মতো অনেক জায়গা আছে, বান্দরবান আছে, সিলেট আছে, শ্রীমঙ্গল আছে, এই সম্পর্কে আমরা কক্সবাজার আছে, আসলে আমাদের শ্রোতা অনেক রকমের অনেক ইনফরমেশন জায়গা দিতে আছে, পারি। অনেক জায়গা আছে। এসব জায়গায় যেতে পারি। একটু ভাবুন তো কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের এই আয়োজন, সকালের বাংলাদেশে। আসলে আমরা অনেক কথা বলছিলাম, ট্যুরিজম নিয়ে এত কথা বলছিলাম যে আমরা খুবই ইন্সপায়ার্ড মনে হচ্ছে। তুমি তো I কালকে wish- চলে I গিয়েছো, wish- আর আমাদের টিমে সবাই খুব এক্সাইটেড এবং সবাই খুবই উদ্যোগী হয়ে যাচ্ছে যে কিভাবে আরো প্রমোট করা যায়। ইভেন আমরা যখন ব্রেকে ছিলাম, দর্শক ছিলামও আপনাদের সাথে in fact। শেয়ার করতে চাই যে আমাদের এখানে যারা কাজ করছেন স্টুডিওতে, তারা অনেকে খুব ক্ষোভ নিয়ে বলছিলেন আমাদের এত জায়গা আছে আমরা দেখতে যেতে পারি না, এত কিছু আছে দেখার মতো আমরা দেখতে পারি না, আসলে প্রমোট করতে পারি না। এতগুলো জায়গা আছে যে আমরা আমাদের এই আড্ডা ডিসকাশনের সময় শেষ করতে পারবো সব না নাম বলে। বলেও কিন্তু শেষ করতে নাম পারবো বলেও না, শেষ করতে এতগুলো পারবো না। জায়গা আছে। তবে দর্শক, আপনাদের ধন্যবাদ, কারণ আপনাদের মনের অগোচরে আমরা আসলে এই ট্যুরিজমকে অনেকদিন ধরেই প্রমোট করছি। আর প্রমোট করছি এভাবেই যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, দেখতে চাচ্ছিলাম যে আপনাদের অঞ্চলের সকাল কিভাবে হয়। মূলত আমাদের উদ্দেশ্য ছিল আপনার চোখ দিয়ে আপনার এলাকার সুন্দর জায়গাটি দেখা এবং আমাদের সকল দর্শকদের দেখানো, যাতে তারা অনুপ্রাণিত হয় সেই জায়গাটি অন্তত একবার হলেও ভিজিট করার। আমাদের এই যাত্রা
চলতে থাকবে এবং আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গার ছবি তুলে এবং সকালের যে কোনো দৃশ্যের ছবি তুলে আমাদের কাছে পাঠাতে পারেন। তার জন্য যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে হবে, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এভাবে আমাদের সাথে আপনিও আপনার ছবি দিয়ে আমাদের ট্যুরিজমকে প্রমোট করার জন্য এবং কাজ এট দ্য করতে সেম পারেন। টাইম যদি জানিয়ে দেন যে ওই জায়গাটা সম্পর্কে কোনো ইনফরমেশন, information। তাহলে সবাই আপডেট হয়, কাজ আজকাল সবাই ফেসবুক ইউজ করে, অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা পাঠান, সো সেগুলো সম্পর্কে আমরা দেখলে দেশটা আমাদের, এর প্রমোটও করতে হবে আমাদের, এবং কারণ আমাদেরকে ভালোবেসে আসলে করতে হবে। আর এই অনুষ্ঠানটা যেখানে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ছবি পাঠান, তাই না, যে আমাদের ফেসবুকে আপনারা ছবি পাঠান। তাই সেটার জন্য আমরা যে প্রতিযোগিতা হচ্ছে, আমরা একজন ফাইনাল কন্টেস্ট্যান্টকে আমরা সিলেক্ট করি যার ছবি আমাদের প্রতি সবচেয়ে মাসে। ভালো লাগে প্রতি মাসে, এবং এই মাসেও কিন্তু শেষের দিকে চলে এসেছে। তাই আপনারা ছবি পাঠাতে থাকুন এবং আমাদের সুযোগ হবে আপনাদের মধ্যে থেকে একজনের সাথে এই মাসের নেক্সট মান্থের শুরুতে তার আড্ডা মারার। এবং আরও তার জন্য যে আকর্ষণীয় পুরস্কারগুলো আছে সেগুলোর সাথে আরও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হোটেল সিগল আপনাদের অফার দিয়েছেন 2 দিনের জন্য 2 জনের জন্য 3 দিন 2 রাত থাকার একটি সুযোগ, যেখানে থাকছে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারে 10% ডিসকাউন্ট। 1 ঘন্টার জন্য সুইমিং পুল ইউজ করতে পারবেন আপনারা, এবং 1 ঘন্টার জন্য সিগল প্রাইভেট বিচে সময় কাটাতে পারবেন আপনার আপনজনের সাথে। এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ আপনারা পাচ্ছেন। সাথে তো আরো অনেক ফ্যাসিলিটি আছেই। আর এমনি কক্সবাজার সুন্দর একটা জায়গা, ওখানে যাওয়াটা তো খুবই রিফ্রেশিং। তাই আমার মনে হয় যে দর্শক আপনারা এই সুযোগটি অ্যাভেল করে নিন, এবং আমি আশা করছি যে সিগল সাথে সাথে আরও অনেক কোম্পানি এরকম একটু প্রমোট করার জন্য আমাদের সহযোগিতা করবে। একদমই তাই আইরিন, আমারও একই ধারণা যে অনেকে সহযোগিতা করবেন এবং অনেকে সুন্দর করে দেখাবেন তার অঞ্চলের সুন্দর দৃশ্যগুলো। তো আজকে যে ছবিটি দেখাবো সেই ছবিটি আমাদের পাঠিয়েছেন আবু সালেহ, এবং তিনি পাঠিয়েছেন কুশিয়ারা, সিলেট থেকে। অদ্ভুত সুন্দর একটা ছবি ছিল না? এই নৌকায় করে ঘুরে বেড়ানোটাও কিন্তু খুব সুন্দর একটা ট্যুরিজম হতো। শুধু ট্যুরিজম কেন, আনন্দের জন্য আমাদেরও অনেক আয়োজন রয়েছে, প্লেজার ট্রিপ হতো। আর আমাদের যে আয়োজন, যেটা আমরা বলছিলাম যে সকালের বাংলাদেশ শুধু না, যমুনার আরো অনেক আয়োজন আছে যেটা থ্রুতে আপনারা বাংলাদেশ দেখতে পারেন। সন্ধ্যা 6:30 দেখুন এরকমই যমুনার প্রামাণ্য অনুষ্ঠান খোলা জানালা। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এইখানে কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থা ছিল না। যখন আমি এখানে এসেছি ছবি তুলেছি তখন এটা ইটের ভাটা ছিল। আপনারা দেখবেন এই ছবিতে যে এখানে কিভাবে অত্যাচার করে বাঙালি বুদ্ধিজীবীদেরকে নিধন করা হয়েছিল। তারা চেয়েছিল, পাকিস্তানিরা চেয়েছিল। রশিদ তালুকদার বাংলাদেশের মুক্তি সংগ্রামের অক্লান্ত যোদ্ধা। এর সাথে রাত 9:20 দেখুন যমুনার অনুসন্ধানী আয়োজন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। এবং প্রতিদিন আমাদের অনুষ্ঠান নিয়ে তো আমরা আপনাদের সামনে হাজির থাকছি সকালের বাংলাদেশে। আপনাদের আমন্ত্রণ থাকছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার, এবং সকাল সকাল চা কিংবা কফির মাগটি সাথে নিয়ে আমাদের সাথে বসে আশা করছি আপনারা কিছু আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরেছেন। একদমই তাই, যেমনটি করে আইরিন বলছিল, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই। দেশটা আমাদের, এর সৌন্দর্য আমাদের, একে প্রমোট করার দায়িত্ব আমাদের। আমি যদি নিজ জায়গা থেকে, নিজ দায়িত্ব থেকে প্রমোট করি, তবে নিঃসন্দেহে আমাদের দেশও ইনক্রেডিবল এশিয়া, ইনক্রেডিবল বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, ইনক্রেডিবল যে কোনো কিছুই হতে পারে। এর জন্য ভাবতে হবে দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, ভাবতে হবে আপনাদের, ভাবতে হবে আমাদের সবাইকে। এবং এই ভাবনার
পথ ধরেই আমাদের সাথে শেয়ার করতে থাকুন আপনাদের চোখে দেখা বাংলাদেশ, এবং আমরা অদেখাকে দেখিয়ে দিব যমুনার চোখ দিয়ে। ততক্ষণ এবং এই অদেখাকে দেখার জন্য সবসময় যমুনা টিভি এবং সকালের বাংলাদেশের সাথেই থাকুন। ভালো থাকবেন, সাথেই থাকবেন।